নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। এই মুহূর্তের যাবতীয় ব্রেকিং নিউজ নিয়ে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানি 2026-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোটের ধাকে কাঠি পড়ার আর কিছুটা সময় আছে বইকি, তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নিজেদের আসন সংখ্যা নিয়ে 2021-এর নিরিখে তারা আরও বাড়াবে এই ভাবনা থেকে, যখন তারা নিজেদের রীতি কি হতে পারে তাই নিয়ে যখন বিভিন্ন বৈঠক করছে, সেই জায়গা থেকে একটাই কাঁটা শাসক দল তৃণমূলের কাছে বড় বিঁধছে, তা হলো কোন্দল কাঁটা। এবং এই কোন্দল কাঁটা যাতে কোনো রকমভাবে বালির বাঁধ দিয়ে থামানো যায় বা একটু হলেও কোথাও গিয়ে তাকে সামাল দেওয়া যায়, সেই চেষ্টা করছেন সর্বময় নেত্রী তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মধ্যেও তাকে সত্যি সামাল দেওয়া যাচ্ছে কি বালির বাঁধ দিয়েও? যাচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের একটার পর একটা ব্রেকিং নিউজ। আমরা দেখতে পাচ্ছি কি যে শিলিগুড়ির খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনা হচ্ছে। অনাস্থা প্রস্তাব ইতিমধ্যেই আনা হয়েছে। 8 জন পঞ্চায়েত সদস্য তারা বিডিওর কাছে ডেপুটেশনও দিয়েছেন। আজকে আমরা অনাস্থা পেশ করলাম প্রধানের বিরুদ্ধে। তৃণমূলের প্রধানের উপরে আস্থা নেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরই। অভিযোগ, পঞ্চায়েত প্রধান নাকি কারোর কোনো মতামতকে পাত্তাই দেন না। প্রধান আমাদের সাথে 2.5 বছর কাজ করেছে, উনি কোনো কিছু আলোচনা না করেই মানে যা কিছু হতো আমাদের কিছুই জানাতো না। তাও ওনাদের সাথে আমরা 2.5 বছর কাজ করেছি, সেই জন্য এখন আমরা যাচ্ছি নতুন প্রধান করতে। স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা, বিডিওর কাছে স্মারকলিপি জমা 8 জন পঞ্চায়েত সদস্যের। আমরা অনাস্থা পেশ করলাম প্রধানের বিরুদ্ধে। আমাদের সাথে ভালো করে উনি ব্যবহার করতো না, কারণ এই কাজকর্মে নিয়ে অসুবিধা হচ্ছে। তারপরে আমাদের উনি এককতন্ত্র চালাচ্ছে। ওনারা জিপি মেম্বার্সরা এসেছিলেন, ওনারা বলছেন যে অসন্তুষ্ট আছেন, তো দিয়ে গেছেন চিঠি, অনাস্থা আনতে চাইছেন। আমরা চিঠি রিসিভিংয়ে নিলাম, তারপর যে প্রসিডিওর আছে আমরা ফলো করব। সত্যি কথা বললে পয়েন্ট কমবে, সেই ভেবে দিনকে রাত প্রমাণে ব্যস্ত শাসক দল। গোষ্ঠী কোন্দলের কথা মানতে চাইলেন না তৃণমূল নেতা। কোন রকমে মতের অমিল হর বস্তা পচা উত্তর দিয়ে পালিয়ে বাঁচবে। পরিবারের যারা সদস্য তাদের মধ্যে যে সব ব্যাপারেই তারা একমত হবে এবং সব ব্যাপারেই যে তারা যে কোনো ইস্যুতে সহমত হবে সেটা নাও হতে পারে। এক্ষেত্রেও এরকমই কিছু ছোটখাটো হয়তো মতভেদ আছে। গোষ্ঠী কোন্দলের শেষ হবে তৃণমূল, আত্মবিশ্বাসী বিজেপি। এরা তৃণমূল ওদের নিজের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ওরা এবার বিজেপির ভূত দেখছে, এই অবস্থা শুরু হয়ে গেছে। এটা সবাই জানে, মানে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে বিন্নাবাড়িতে কি খেলা খেলছে এরা। বাংলার দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর এর মাঝেই দাঁত নখ বের করে তৃণমূলের সামনে যুদ্ধে নামছে তৃণমূলই। সামনে আসছে শাসক দলের কঙ্কাল সার সংগঠন, বেসুরো সংখ্যালঘু ভোট ব্যাংক, জরাজীর্ণ অভ্যন্তরীণ সম্পর্ক কি শেষমেশ পথে বসাবে তৃণমূলকে? আসন্ন নির্বাচনে কিসের ভরসায় লড়বে মমতার ঘাসফুল শিবির? শিলিগুড়ির থেকে রণজিৎ ঘোষ, রিপাবলিক বাংলা। শুধু কি উত্তরবঙ্গ, শুধুই কি শিলিগুড়ি? না, কোন্দল কাঁটা তো সর্বত্র। আমরা এবার আপনাকে দেখাবো পূর্ব বর্ধমান দাঁইহাট পুরসভা। সেখানেও একই রকম ছবি, সেখানেও কোন্দল কাঁটা। সেখানে দেখা যাচ্ছে কি না, ভাইস চেয়ারম্যান, এই দাঁইহাট পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান, তার নেতৃত্বে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। কারা আনছেন? 11 জন কাউন্সিলর। তাহলেই ভাবুন, যতই বালির বাঁধ দিয়ে এই কোন্দল কাঁটা সামাল দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আদৌ থেকে সত্যি সেটা সম্ভব হচ্ছে, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 11 জন কাউন্সিলর মিলে আজকে ওনার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছি। যত দিন যাচ্ছে আমি তো দলের ইয়েটা বুঝতে পারছি যে আমাদের এখানে ক্ষতি হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে যখন দলকে এককাট্টা রাখতে মরিয়া মমতা ব্যানার্জি, তখনই দিকে দিকে ফাটল ধরছে তৃণমূলে। পঞ্চায়েত থেকে পুরসভা, কোন্দলের আগুনে চলছে তৃণমূলের সংসার। ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দাঁইহাট পৌরসভায় তারা 11 জন কাউন্সিলর, তারা চেয়ারম্যানের বিপক্ষে তারা এবার অনাস্থা ডাকলেন। তারা এই চেয়ারম্যানকে নিয়ে তারা কাজ করতে চান না। চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। অনাস্থা 11 জন কাউন্সিলরের। ভাইস চেয়ারম্যান অজিত ব্যানার্জির নেতৃত্বে অনাস্থা। দীর্ঘদিন 1 বছর অপেক্ষার পর আমরা আর পেরে উঠলাম না, যার জন্যই
আমাদের স্বার্থে নয়, আমাদের গাইহাটের উন্নয়নের স্বার্থে আমরা 11 জন আমরা একমত হয়ে এই অনাথ কথায় নেমেছি। 2-3টে ওয়ার্ড ছাড়া কাজ করছে না চেয়ারম্যান, অভিযোগ ভাইস চেয়ারম্যানের। আজকে দেহাট পৌরসভা মানে আমাদেরকে ডেকেছিল বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, যে আমরা দীর্ঘদিন ধরে আমরা ঠিকমতো ওনার সেবা পাচ্ছি না। দায়ারবাসীও মানে কঙ্কালের রূপ নিয়েছে, নর্দমা টর্দমা পরিষ্কার হয় না, রাস্তা পরিষ্কার হয় না। দায়াতে গেলেই দেখতে পাবে আমাদের গালিগালাজ করে, কোনো কাজকর্ম হয় না। আমাদের যে মহিলা কাউন্সিলর আছে তার বাড়ি ঢুকতে পারে না। ওনার 3টে ওয়ার্ড বাঁধা আছে, 3, 6 আর 14, এই 3টে ওয়ার্ডই কাজ হয়, যা টাকা পয়সা আসে সব উনি ওইখানে কাজ করেন। যদিও চেয়ারম্যান এই সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, তার কাছে অন্যান্য কাউন্সিলরদের বিরোধিতা অমূলক বলেই মনে হচ্ছে। তো দিন যাচ্ছে, আমি তো দলের ইয়েটা বুঝতে পারছি যে আমাদের এখানে ক্ষতি হচ্ছে, যে সবাই মিলে যদি বিরোধিতা করি, বিরোধিতা কাদের সঙ্গে বিরোধিতা, মানে সাধারণ লোক কি ভাববে যে এদের দিকে 11 জন এদের দিকে 3 জন, তো ভাববই যে দলের যদি ক্ষতি হয় আলটিমেটলি, তখন তো আমাকেই বলবে। অনাস্থা প্রস্তাব পেশ করার আগে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করে এসেছেন বিদ্রোহী বিধায়করা, জানিয়ে এসেছেন তাদের ক্ষোভের কথা। 150 বছরের পুরনো রাজ্যের অন্যতম প্রাচীন এই দাইহাট পুরসভায় আগেও কোন্দল প্রকাশ এসেছিল, সেবারও ক্ষোভ সামলাতে বদল করা হয়েছিল চেয়ারম্যানকে। কোথাও নতুন করে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তো কোথাও পুরনো কোন্দল আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। 26-এর নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের দাইহাটেও ফের ভাঙনের মুখে দাঁড়িয়ে তৃণমূল। কোন্দল রুখতে ব্যর্থ শাসক দলকে সময়মতো ঘর গুছিয়ে উঠতে পারবে? দাইহাটের এই দ্বন্দ্বের প্রভাব নির্বাচনে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। রিপাবলিক বাংলা। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, সে তো এই মুহূর্তে জেলবন্দি, তাহলে হুমকি ফোন কি করে দিচ্ছে? এটাই সত্যি যে এখনো পর্যন্ত তার প্রভাব সরবেরিয়াতে চলছে, সন্দেশখালীতে চলছে, এমনই অভিযোগ করা হচ্ছে ব্যবসায়ী পরিবারের তরফ থেকে। সরবেরিয়ার ব্যবসায়ী পরিবার, মণ্ডল পরিবার, তারা ইতিমধ্যেই আতঙ্কগ্রস্ত, তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। 1 একর জমির দখল নেওয়ার জন্য তাকে হুমকি ফোন করা হচ্ছে, এমনই অভিযোগ করছেন এই ব্যবসায়ী পরিবারের অন্যতম সদস্য নির্মল মণ্ডল। কি বলছেন তিনি, শুনুন। এবং ফোনে শাহজাহান শেখ কি বলল? ফোন 3বার এসেছিল আমার ভাইয়ের কাছে, সেজ ভাইয়ের ওর কাঁটায় কাজ করে, এই ফোন এসছে। তা সেজ ভাই বলেছে কার ফোন? বলে ভাই ফোন করেছে। আমার সেজ ভাই ফোন ধরতে চায়নি, তা বলে ভাই ফোন করেছে, ফোন ধরবি না? এ তখন ভয়ে ফোন ধরেছে, যেহেতু ও মালিক। ফোন ধরে তো ফোনে হুমকি, এই তোর বড়দা নির্মল মণ্ডল আমার নামে কেস করছে। মানে আপনার কথা বলছে নির্মল মণ্ডল? হ্যাঁ, বলছি ইডির কাছে কেস করেছে, সিবিআইয়ের কাছে, থানা পুলিশ করছে। তোদের তো বাড়িঘর তো রাখবো না, সমান করে দেবো, আর তো বংশে একটা কারোর বাতি দেওয়ার লোক থাকবে না। রাস্তাঘাটে বেরোলেই ঠ্যাঙা হাত পা কুচে দেবে আমার লোক। আমি সাজান চলে এসেছি, তা কি হয়েছে? আমি তো বলে এসেছি যে আমার মতো হাজার হাজার সাজান এলাকায় আছে, একদম ওপেন দিনের বেলা মেশিন নিয়ে গাঁটে করে নিয়ে ঘুরছে, আর বলছে এই সাবধান। বাড়ির মেয়েরা তো আমাকে পুলিশের কাছে কখনো যাননি এই ঘটনা যখন দেখছেন? পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে কিছু বলে না, বললো কোনো রিপোর্ট নেয় না, কিছু বলে না, বলো ওসব ওরা এড়িয়ে চলে যায়। আপনারা কি করে বুঝলেন ওটা শাহজাহান শেখই ছিল? শাহজাহান শেখের গলা একদম পুরো ওপেন, একদম আপনারা ওই নাম্বার ট্যাপে ফেললে বুঝতে পারবেন। জেল থেকে ফোন করছে? জেল থেকে, একদম জেল থেকে হুমকি, মানে রিল্যাক্সে হুমকি। কিন্তু আপনাদের হুমকি দিল কেন? এই শাহজাহান মার্কেট যে জায়গার উপর তৈরি হয়েছে সেই জায়গাটা কি আপনাদের ছিল, এবং সেটা কিভাবে দখল করেছিল শাহজাহান? শাহজাহান প্রথমে বলেছিল যে আমি হাফ শেয়ার দেবো, বলে মাটি ফাটি ফেলতে আমরা 1 বছর দেইনি। না দেওয়ার পরে আমার একটা দোকান ছিল 40 লক্ষ টাকা দাম দোকানটা, মানে 30 ফুট বাই 40 ফুট আড়। তা সেই দোকান জিসিবি দিয়ে ভেঙে সেখান থেকে জোর করে মাটি ভরিয়ে মানে মার্কেট চালু করলো। পরে আমরা যখন টাকা চাইতে গেছি, আমি কই ভাই শেয়ার দেবে, বলে কিসের শেয়ার, তোদের জায়গা তোদের নাকি, আমি এখানে 30 কোটি টাকা। যখন জমি দখল করে নিল সেই সময় আপনি যাননি পুলিশের কাছে? সেই সময় আপনার মনে হয়নি একবার পুলিশের কাছে যাওয়া? সেই সময় থানায় অন্তত 10 বার গেছি, বলো জানি না, ভাই জানে, কোনো এফআইআর নাই। থানা ভাইয়ের কথাই চলতো, শাহজাহান ভাইয়ের কথা, টোটাল এলাকাটা ভাইয়ের কথা চলতো, ভাই শেষ কথা। হুমকির পর আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা টিউশনি পত্র দিতে পারছি না, বাড়ির বাইরে বেরোতেও দিচ্ছি না, আর আমরাও বাড়ির বাইরে বেরোতেও পারছি না, যার কারণ বাড়িতে মেয়ে ছেলেপুলেরা বলছে না তোমরা বাজারঘাটে যেও না, কোথায় কী হয়ে যাবে তার কোনো ঠিক নেই। এই মতো অবস্থা আমরা এইভাবেই আছি, যাতে আমাদের মোটামুটি একটা যে সুরা হয় যে আমরা যা বাড়ির বাইরে বাজারঘাট হ্যানত্যান এটা ওটা ব্যবসা বাণিজ্য করতে পারি, সেইভাবে আমরা মোটামুটি একটা আস্থা রাখছি যে আমাদের যেন আমাদের এইভাবে একটা হয়।
আতঙ্কে তো আছি। আমরা জানি যে যখন সন্দেশখালীর ঘটনা সামনে এসেছিল, প্রত্যেকে সন্দেশখালীতে যারা বসবাস করেন তারা প্রত্যেকে বলেছিলেন আমাদের কোনো জমির ওপর নিজেদের কোনো অধিকার নেই, কারণ শেখ শাহজাহান এবং তার অনুগামীরা যা বলবে জমি নিয়ে তাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তারাই একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন। এবং তারপরে যখন জেলবন্দি এই শাহজাহান, তারপরেও হুমকি ফোন দিচ্ছে এই জমি দখলের জন্য। এমনকি বলা হচ্ছে যদি এই জমি না দেওয়া হয় তাহলে সেই বংশের কোনো কেউ বেঁচে থাকবে না, এমন অভিযোগও করা হচ্ছে নির্মল মণ্ডলদের তরফ থেকে। কিন্তু একটার পর একটা যে ঘটনা ঘটছে এই নিয়ে, এবং এই শাহজাহান কি করে জেলে বসে মোবাইল ফোনটা পাচ্ছে, কে দিচ্ছে, এত প্রভাব খাটানোর সাহস হচ্ছে কোথা থেকে, কে সেই সাহস যোগাচ্ছে, এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, কি বলছেন শুনুন। আমি অনেকবারই বলেছি শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে, শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান পার্থ অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো, অন্য রাজ্যে না সরালে হবে। জেলে তৃণমূল কংগ্রেসের আমলে জেল মানে একটা শ্বশুর বাড়ি, সেখানে আরামসে আপনি থাকতে পারবেন, খাওয়া পাবেন, সব রকম পরিষেবা থাকবে, মোবাইলও থাকবে, আর বেরিয়ে গিয়ে আপনি ধমকাতেও পারবেন। তো জেলটা তাদের খুব সুন্দর জায়গা। তো এই রাজ্যের সরকার যা করে দিয়েছে, বাংলায় কোনো পরিবেশ নেই, গণতান্ত্রিক পরিবেশ নেই। আর এই সরকার যে লক্ষ্যে যাচ্ছে, যাদেরকে নিয়ে বয়ে বেড়াচ্ছে, একদিন তাদেরই আঘাত এই সরকারের উপরে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।